অর্থাৎ ইস্ট পাকিস্তানের জন্মগ্রহণকারী সবচেয়ে টপ র্যাঙ্কিং অফিসার, লেফটেন্যান্ট জেনারেল ছিলেন। উনি ওনার বাবাকে বলছেন যে আপনি থেকে যান। ওনার বাবা বলে আমি যাব না, আমি বাংলাদেশ চাই না, পাকিস্তান চাইছি। আর খাজা ওয়াসিউদ্দিন বলছে আমি বাংলাদেশে চলে যাব, বাংলাদেশ মেরা ওয়াতান হ্যাঁ। উনি হলেন জেনারেল আজিজ আহমেদ। আজিজ আহমেদের বিরুদ্ধে কানাকুরির দুর্নীতি এখন পর্যন্ত প্রমাণিত হয় নাই। তারপরে এই মানুষটাকে নিয়ে এত টানাটানি জিল্লুর ভাই কেন করে, সরোয়ার ভাই কেন করে, আমি তো মুঝে মালুম নেই হুয়া কি। স্প্রিং 1971 লিখেছেন ফারুক আজিজ খান। ফারুক আজিজ খান। জি, ফারুকটা দেখা যাচ্ছে হাসিনা আপা বইটা একটা স্ক্রিনশট নিয়েও রাখতে পারেন, খুব দামি বই, খুব নামকরা বই। স্প্রিং 1971, রাইটার ফারুক আজিজ খান। জি, আচ্ছা ফাইন। এই বইটা যিনি লিখেছেন ফারুক আজিজ খান ওয়াজ এন ইঞ্জিনিয়ার, মারা গেছেন বেশ কয়েক বছর আগে। তিনি তাজউদ্দিন আহমেদের পিএস ছিলেন, প্রাইভেট সেক্রেটারি যখন প্রবাসী সরকার গঠিত হয়। হি ওয়াজ দ্য প্রাইভেট সেক্রেটারি টু দ্য প্রাইম মিনিস্টার আপনার তাজউদ্দিন আহমেদ। এখন যে কথাটা হচ্ছে এইখানে উসমানী সাহেব কেন থাকেননি, সারেন্ডার সেরিমনিতে উনি একদম পুরোপুরি ব্যাখ্যা দিয়েছেন এটা। এবং হি ওয়াজ নট এ পলিটিক্যাল ফিগার এন্ড হি ওয়াজ নট এ বায়াসড পারসন। আমি যেটা বলছি সেটা হলো এটার মধ্যে যেটা এসছে একদম অথেন্টিক বই। উনি 9 মাস শহীদ তাজউদ্দিন আহমেদের সঙ্গে ছিলেন। ফারুক আজিজ খান বইও লিখে গেছেন অত্যন্ত নির্মোহভাবে। সেখানে উনি উল্লেখ করেছেন যে জেনারেল উসমানী আর এই আপনার লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি এক সময় একই রেজিমেন্টে চাকরি করেছেন। তারা তো ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতে ছিলেন, তো দুইজন বন্ধুও ছিলেন পাকিস্তান আমলে। এবং সেই সূত্রে এটা হইতেই পারে, এটা কোনো দোষের না, একসাথে চাকরি করলে বন্ধুত্ব ডেভেলপ করে। এবং লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি ভালো করে উসমানী সাহেব সম্পর্কে জানতেন। আর প্রথমেই ক্লিয়ার করেছেন যেটা আমি আগে বলেছি, যে তারা বা পাকিস্তান বাহিনী ক্লিয়ার করেছে যে না, আমরা ভারতীয় সৈন্যদের ছাড়া, ভারতীয় কমান্ড ছাড়া অন্য কারো কাছে করব না, আত্মসমর্পণ করব না। আর এইখানে একটা জিনিস জানবেন, জেনারেল উসমানী সাহেব যদিও কর্নেল থেকে রিটায়ার করেছেন, কিন্তু উনি যখন মুক্তিযুদ্ধের দায়িত্ব নেন ওনাকে জেনারেল হিসাবেই প্রমোশন দেওয়া হয়েছিল। এখানে এম্বারেসিং ছিল, যেহেতু পাকিস্তান আর্মি বলেছে, পাকিস্তানের লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি বলেছে ইস্টার্ন কমান্ড চিফ যে আমরা ভারতীয় ইস্টার্ন কমান্ড ছাড়া আমরা কোনো আত্মসমর্পণ করব না। আর দুইজনেই তখন লেফটেন্যান্ট জেনারেল পদধারী, অরোরা এবং আপনার নিয়াজি। আর জেনারেল উসমানী সাহেব কর্নেল হিসাবে আপনার রিটায়ার করলেও উনি কিন্তু তখন জেনারেল। তাই ওনার জন্য ছিল একটা এম্বারেসিং অবস্থা। উনি এদিক থেকে খুব টনটনে ছিলেন, একদম এই চেতনায় উনি টনটনে ছিলেন। আরেকটি জিনিস ছিল, উনি প্রায়ই বলতেন, ফারুক আজিজ খান বলেছেন, প্রায় বলতেন যে আমি রেজিগনেশন দেবো, আমি থাকবো না। ইভেন হি ওয়াজ রিলাক্টেন্ট টু ভিজিট দ্য ওয়ার ফিল্ড। এখন কেন এরকম হইতো এটা জানি না, and that is why the situation was like that and it was paralyzing, particularly for General Usmani to attend the surrender ceremony. উনি যাবেন না বলেছেন, আমি জেনারেল, আমি লেফটেন্যান্ট জেনারেলের কাছে, এক লেফটেন্যান্ট জেনারেল আরেক লেফটেন্যান্ট জেনারেলের সাথে কাছে আত্মসমর্পণ করবেন, আই উইল নট এক্স্যাক্টলি অ্যাটেন্ড দিস সর্ট অফ সেরিমনি। এই হলো একটা। আর এখানে জিল্লুর ভাই আরেকটি জিনিস বলেছেন যে সিমলা চুক্তি করে বঙ্গবন্ধু এবং আমাদের জিল্লুর ভাই বঙ্গবন্ধু বলেন না, উনি বলেন শেখ মুজিব। আচ্ছা, এটা ওনার কনসার্ন, সারা দুনিয়া জাহান বলে বঙ্গবন্ধু, উনি এটা বলতে চান। যাই হোক, আমরা যে নেতাকে যা বলার এটা বলি আর কি। তো যাই হোক, ভুট্টো সাহেব আর বঙ্গবন্ধু আর ইন্দিরা গান্ধী সিমলা চুক্তিতে করে তাদেরকে মানে 93,000 সৈন্যকে নিয়ে যাওয়া হলো। এবং যতজন ছিল আপনার ওয়ার ক্রিমিনাল হিসেবে যে কয়জন হয়েছিল, ইন্ডিকেটেড হয়েছিল, তাদের বিচার হয় নাই। আসলে সমস্যাটা ছিল অন্য জায়গায়, বাস্তবতা চিন্তা করতে হবে। আপনি কি জানেন আমাদের বেঙ্গল রেজিমেন্টের একটা বড় অংশ পাকিস্তানে ছিল তখন আটকা, এবং অনেক সিভিল সার্ভেন্ট ছিলেন। আপনি বললেন আজকে আসাফুদ্দৌলা সাহেবের কথা উঠেছে, হি ওয়াজ দ্য ডেপুটি সেক্রেটারি এন্ড হি ওয়াজ ওয়ার্কিং ইন কোয়েটা।
ওইখানে তিনি বন্দী ছিলেন, আসাফুদ্দৌলা সাহেব, এবং অনেকেই পাকিস্তানে আটকা ছিলেন, অনেকেই। এবং সবচেয়ে বড় কথা, শফিউল আজম সাহেবের মতো সেক্রেটারি র্যাঙ্কের লোক পাকিস্তানে আটকা ছিলেন। উনি চিফ সেক্রেটারি ছিলেন এক সময় পাকিস্তানে। পাকিস্তান ফেডারেল গভর্নমেন্টে যারা আপনার প্রভিন্সে যারা চিফ সেক্রেটারি ছিলেন, তারা কেন্দ্রে তাদের মর্যাদা দিল ফুল সেক্রেটারি। এই সকল লোকেরা, এই সকল সিএসপিরা পাকিস্তানে আটকা ছিল। ভুট্টো ডাইরেক্ট বলে দিচ্ছে যে আমার সৈন্যরা যারা এখানে বন্দী হয়েছে তাদেরকে যদি বিচার করা হয় তাহলে আমি বাঙালি অফিসার এবং মিলিটারি অফিসারদের বিচার করবো। আরেকজন লেফটেন্যান্ট জেনারেল খাজা ওয়াসিউদ্দিন, আমি তাকে অত্যন্ত সম্মান করি। তিনি, তার বাবা কিন্তু হলো, আপনারা জানেন, এগুলো বলতে হবে, জানতে হবে আমাদের। লেফটেন্যান্ট জেনারেল খাজা ওয়াসিউদ্দিনের বাবা খাজা শাহাবুদ্দিন, খাজা শাহাবুদ্দিনের বড় ভাই খাজা নাজিম উদ্দিন। খাজা শাহাবুদ্দিন ফ্রন্টিয়ার প্রভিন্সের গভর্নর ছিলেন। না না, আমি বলি, শেষ করতে হবে হাসিনা পা। এবং উনি আইয়ুব খানের তথ্যমন্ত্রী ছিলেন। খাজা ওয়াসিউদ্দিন ছিলেন বাঙালিদের মধ্যে, অর্থাৎ ইস্ট পাকিস্তানের জন্মগ্রহণকারী সবচেয়ে টপ র্যাঙ্কিং অফিসার, লেফটেন্যান্ট জেনারেল ছিলেন। উনি ওনার বাবাকে বলছেন যে আপনি থেকে যান। ওনার বাবা বলে আমি যাব না, আমি বাংলাদেশ চাই না, পাকিস্তান চাইছি। আর খাজা ওয়াসিউদ্দিন বলছে আমি বাংলাদেশে চলে যাব, বাংলাদেশ মেরা ওয়াতান হ্যাঁ, এখানে আমি চলেই যাব, আপনি থাকেন পাপা, আপনি থাকেন, আমি থাকবো না। তখন এই যে লেফটেন্যান্ট জেনারেল খাজা ওয়াসিউদ্দিনের প্রতি বঙ্গবন্ধুর অনেক টান ছিল, কারণ খাজা ওয়াসিউদ্দিনের সেন্টিমেন্টটা কে বঙ্গবন্ধু সম্মান জানাতেন। তাই এই ধরনের যারা আটকা ছিলেন বাঙালি অফিসারদের এবং সেনাবাহিনীর কর্মকর্তাদের এবং ট্রুপস যারা ছিল, এবং ভুট্টো যে থ্রেট করেছিলেন যে তাদের বিচার করবো, তাহলে বঙ্গবন্ধু এই জায়গায় কি করবেন? সুতরাং বন্দি বিনিময় চুক্তি করতে হয়েছে এবং তাদেরকে ফিরিয়ে আনতে হয়েছে। আমরা তো আটকা ছিলাম, ওইখানে আমাদের সমস্যা, এগুলো তো বুঝতে হবে। আর সুইস ব্যাংকের টাকা সম্পর্কে বলা হয়েছে, সুইস ব্যাংকের টাকা এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নেত্রী বলে দিয়েছেন, টাকা যারা পাচার করছো ভালো ভালো টাকাগুলো ফেরত আনো, তা না হলে তোমাদেরকে দেখা হবে। এরপর থেকে সুইস ব্যাংক, অমুক ব্যাংক, যেখানে যেখানে টাকা পাচার করা হয়েছে, মানি ইজ এক্স্যাক্টলি ইজ বিং রিটার্ন। এবং তখনই জিল্লুর ভাই সারা বছর বলে গেছে যে অর্থনৈতিক অ্যাকিউট ক্রাইসিস হবে এবং অর্থনৈতিক অভ্যুত্থান তৈরি হবে। জিল্লুর ভাইয়ের এই স্বপ্ন খান খান হয়ে যাচ্ছে। এখন জিল্লুর ভাই পড়েছেন টেনশনে। উনি যে প্রেডিকশন দিয়ে গেছেন যে অর্থনৈতিক মহামন্দা তৈরি হবে, হ্যাঁ, ডিপ্রেশন তৈরি হবে, ইকোনমিক ডিপ্রেশন, মহামন্দা, এই সুযোগে জিল্লুর ভাইদের তর করে ক্ষমতা নিয়ে নিবেন, গণ অভ্যুত্থান তৈরি হবে, যে সেটা আর হচ্ছে না। কারণ সমস্ত পাচারকৃত টাকা বাংলাদেশে চলে আসছে। আপনার ডলার সংকট খুব অতি অল্প সময়ের মধ্যে আপনার শেষ হয়ে যাবে। জিল্লুর ভাই সত্যি কথা বলেছেন, আমাদের এখন ফরেন রেমিটেন্স বেড়ে যাচ্ছে এবং ফরেন রেমিটেন্স বেড়ে যাওয়াই জিল্লুর ভাইয়ের প্রেডিকশন ডিসপ্রুভড হয়ে যাওয়া, এবং সরকার ইকোনমিক প্রবলেম আর থাকছে না, এবং বাংলাদেশ যে সোনার বাংলা, সুখী সমৃদ্ধি বাংলাদেশ দ্রুত গতিতে এগিয়ে যাবে এবং দেখবে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়িয়েছে গৌরবে সৌরভে। উনি হলেন জেনারেল আজিজ আহমেদ। আজিজ আহমেদের বিরুদ্ধে কানাকুড়ির দুর্নীতি এখন পর্যন্ত প্রমাণিত হয় নাই। তারপরে এই মানুষটাকে নিয়ে এত টানাটানি জিল্লুর ভাই কেন করে, সরোয়ার ভাই কেন করে, আমি তো মুঝে মালুম নেই হওয়া কি। একজন মানুষ যেখানে জিল্লুর ভাই এবং সরোয়ার ভাই সেনাবাহিনীতে টিকতে পারলেন না, আর জেনারেল আজিজ 4 স্টার জেনারেল হয়ে রিটায়ার করলেন, এই মানুষটাকে শুধু শুধু কেন টানা হচ্ছে, যার বিরুদ্ধে একটি প্রমাণও, একটি দুর্নীতির প্রমাণ কোনোভাবেই প্রমাণিত হয় নাই। যাদের বিরুদ্ধে এই পর্যন্ত দুর্নীতি প্রমাণিত হয়েছে, হাসিনা আপা আপনি সাক্ষী, আমি তাদের পক্ষে একটি কথাও বলি নাই, কিন্তু যার বিরুদ্ধে দুর্নীতির কানা করিও কোনো প্রমাণিত হয় নাই, তার পক্ষে আমি কথা বলবো। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে। ফরাদ ভাই, জেনারেল আজিজ কিন্তু আপনি বললেন যে দুর্নীতিবাজ না, এটা তো জাতির লজ্জা। হাসিনা আপাকে জিজ্ঞেস করেন কোন একটা প্রমাণ পাইছে কিনা এখন পর্যন্ত, ফিজিক্যাল, ইজ देयर এনি ডকুমেন্টারি প্রুফ? আমি তো ইনভেস্টিগেটর জার্নালিস্ট। জেনারেল আজিজ তো আপনি তো আলোচনাই দেখছেন, কেউ কিন্তু বলে নাই যে উই হ্যাভ গট দ্য ডকুমেন্ট টু প্রুভ ইট। আমরা তো মানব জমিনে একটা রিপোর্ট দেখলাম। মানব জমিনের এই যে মতিউর রহমান সাহেব, হি ইজ ইন ট্রাবল নাও বিকজ হি হ্যাজ এক্স্যাক্টলি গিভেন এ ফেক রিপোর্ট। না না, এটা ফেক রেকর্ড উনি দেন নাই। উনিও বলেছে যে আমি বুঝতে পারি না, উনিও তো বলেছে যে আমি তো অতটা রেকি করি নাই। কেন দিলেন এটা? আপনারা ডিবি পাঠাইছেন তো ডিবি রে কি বলবে?
ডিবি ফরহাদ ভাই, ওগুলো বলে লাভ আমরা নাই। তো এবং জি। বেনজির সাহেব, তারপরে মতিউর রহমান, ছাগল মতিউর, তাদের সম্পর্কে না, একটা পক্ষ প্রথম হচ্ছে কথা বলে নাই। আজিজরাই তো কিন্তু মাথা যার ধুয়ে ঢুকালো, সম্পর্কে শোনেন, এবং যার বিরুদ্ধে আজিজরাই তো কানাকড়ির আর্মস ডিলিং দুর্নীতির করলো। অভিযোগ নাই, তাকে নিয়ে এত হেনস্থা কেন? তার বৈধ পিএইচডি নিয়ে কথা বলা হয়, এটা খুব দুঃখজনক, দুঃখজনক। জি, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের।